নমস্কার, দেখছেন গ্রেজন। মেঘা রয়েছি আপনাদের সঙ্গে। আজকের এপিসোডটা একটু অন্যরকম হতে চলেছে। আমাদের গ্রেজনের পর্দায় প্রত্যেক দিনই প্রত্যেক এপিসোডেই আমাদের সঙ্গে একজন করে অতিথি থাকেন। তাদের কাছ থেকে আমরা তাদের জীবনের গল্প শুনি। কখনো আলোচনা হয় রাজনীতি নিয়ে, কখনো সমাজ নিয়ে, অথবা কখনো শিল্প নিয়ে, লেখালেখি নিয়ে। আজকের এপিসোডটা কিন্তু একদম ভিন্ন স্বাদের। ভিন্ন স্বাদের কেন? কারণ আমাদের আজকের অতিথি তিনি কিন্তু বিজ্ঞানের ছাত্র হয়ে ব্যাংকে চাকরি করে তারপরে তিনি দীর্ঘদিন সাংবাদিকতা করার পাশাপাশি চিত্রনির্মাতাও বটে। বেশ বৈচিত্র্যপূর্ণ তার ক্যারিয়ার, এবং তার কাছ থেকে সেই নিয়ে অনেক কিছু গল্প আমাদের শোনার আছে, অনেক কিছু কথা আছে, অনেক কিছু আলোচনা আছে। তাই এই ইন্টারেস্টিং আলোচনাটা পুরোটা দেখার জন্য শেষ অবধি কিন্তু থাকতেই হবে। আমি এখন আমাদের আজকের অতিথি সুব্রত সেনকে গ্রেজনের পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার স্যার। গ্রেজনের পর্দায় আপনাকে স্বাগত। প্রথমেই যে প্রশ্নটা করব, বিজ্ঞান নিয়ে পড়াশোনা, তারপরে ব্যাংকে অফিসার পোস্টে চাকরি, তারপরে আবার জার্নালিস্ট, সেখান থেকে সিনেমা, এখন পরিচিত আরও বেশি পডকাস্টে রোজই দেখছি আপনার ভিডিও। এর এতখানি বৈচিত্র্যপূর্ণ জার্নি এবং এতগুলো মোড়, এতগুলো বাঁক নেওয়া জীবনে, মানে ব্যাপারটা কীভাবে ঘটলো, এবং এতখানি এই গল্পটা যদি জার্নির একটু শোনানো যায়। এগুলো অনেকটাই আমি বলবো হঠাৎ করেই ঘটেছে। হয়তো কিছুটা ডেস্টিনি এইভাবে আমাকে নিয়ে গেছে। আমি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি। আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোতেই রেজাল্ট খুব ভালো ছিল। আমি জয়েন্ট এন্ট্রান্স দিয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছিলাম, কিন্তু তখন আমার মনে হয়েছিল যে ইঞ্জিনিয়ারিং খুব বোরিং সাবজেক্ট, ভালো লাগে না পড়তে। তো প্রেসিডেন্সি কলেজে অ্যাডমিশন টেস্ট দিয়ে যখন পেয়ে যাই আমি ফিজিক্সে, তখন আমি ফিজিক্সে প্রেসিডেন্সি কলেজে জয়েন করি। এখন জয়েন করে তখন সেই আমলে, মানে আমি বলছি যে একদম 80-81 সালে, সেই সময় আর্টস নিয়ে পড়ছি বললে বাবা মা বলতো বাড়ি থেকে বেরিয়ে যাও। তাও একটা প্রেসিডেন্সি কলেজ সায়েন্স শুনে আচ্ছা ঠিক আছে তাহলে যাও, প্রেসিডেন্সিতে পড়ছো, পেয়েছো যখন পড়ো, বেশি পলিটিক্স করো না। এটা ছিল প্রথম ইয়ের, প্রেসিডেন্সিতে ভীষণ পলিটিক্স হয়, পলিটিক্স করো না। যাই হোক, প্রেসিডেন্সি পাশ করার পরে আমি মাস্টার্স করতে ঢুকি। যখন পরীক্ষা দেওয়ার, গ্র্যাজুয়েশন পরীক্ষা দেওয়ার পরে আমি অনেকগুলো ব্যাংকের পরীক্ষা, এলআইসির পরীক্ষা এগুলো দিয়েছিলাম। সেই সময়টা প্রবেশনারি অফিসারের চাকরি পেয়ে যাই। এখন প্রবেশনারি অফিসারের চাকরি সেই মুহূর্তে, সেই সময় খুব কি বলবো, খুব একটা ইম্পর্টেন্ট চাকরি ছিল ব্যাংকে। তো আমি চাকরিতে জয়েন করি। জয়েন করার পরে কিছুদিন পরে, 2-2.5 বছর বাদে আমার মনে হয় যে আমি এই চাকরিটা করতে ভালো লাগছে না, কারণ এটা বহুদিন ধরে করতে হবে। এই করতে করতে আমি কতগুলো জায়গায়, কয়েকটা বিজ্ঞাপন এজেন্সি, তারপর খবরের কাগজ বলতে আনন্দবাজার পত্রিকা, তাদের কাছে আমি একটা রিজিউমে পাঠাই। আনন্দবাজার আমাকে ডেকে পাঠায়। ডেকে পাঠানোর পরে যেটা হয় সেটা হচ্ছে যে ওখানে ইন্টারভিউ হয়, একটা রিটিন টেস্ট হয়, তারপর আমাকে জিজ্ঞেস করে জয়েন করবে। আমি বললাম যে হ্যাঁ জয়েন করতে পারি। বললো যে এত টাকা, ব্যাংকের মতো টাকা তো আমরা দিতে পারবো না। ঠিক আছে, দিতে হবে না, কিন্তু কাজটা ইন্টারেস্টিং হবে তো। তো বললো হ্যাঁ, কাজটা এইভাবে আমি সাংবাদিকতায় আসি। পরবর্তীকালে যেটা হয়, আমি তখন, আমার যখন 35-36 বছর বয়স, সেই সময় আমার অনেকদিন জার্নালিজমে হয়ে গেছে, মানে 12 বছর মতো তখনই হয়ে গেছে, 12-14 বছর। তারপর আমার তখনও মনে হতো যে 60 বছর বয়সে একজন সাংবাদিক রিটায়ার করে, এত বছর একই কাজ করব, এই ভাবতে ভাবতে আমার সিনেমায় চলে আসা আর কি। তবে একটা কথা আমি বলতে পারি যে সিনেমার সঙ্গে আমি যুক্ত হলেও আমি সাংবাদিকতা কখনো প্রথাগত অর্থে ছাড়িনি। আমি সাংবাদিক সবসময়ই থেকে গেছি, এবং সেটা আমার কিছু কিছু ক্ষেত্রে সেটা শিফট করে গেছে লেখালেখির থেকেও বেশি টেলিভিশন জার্নালিজমে, কখনো সেটা আবার লেখাতে ফিরে গেছে। সুতরাং মানে বাংলায় যাকে বলে যে না ঘরকা না ঘাটকা, আমি সব কিছুই একটু একটু করে করতে পারি আর কি, এইটুকু বলতে পারি। না, এই যে ভারতের প্রথম ডিজিটাল ছবি নীল নির্জনে, হঠাৎ করে এই যে ডিজিটাল দিকে ছবিকে ঘোরানোর কথা, তখনও তো ভারতে সেভাবে দেখা যায়নি। এই বিষয়টা কেমন ছিল যে প্রথম? এই বিষয়টা খুব সিম্পল। আমি সেই সময় বেশ কয়েকটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গেছিলাম। তার মধ্যে একটা ফিল্ম ফেস্টিভ্যাল কার্লোইবাড়িতে গিয়ে আমি এই ধরনের ছবি দেখেছি, যেগুলো ডিজিটালি করে যেগুলোকে সেলুলয়েডে ট্রান্সফার করা। তো আমি ওই যারা ওই ছবিগুলো বানিয়েছে তাদের সাথে কথা বললে, মানে জিজ্ঞেস করি এবং বুঝতে পারি যে কীভাবে ছবিটা হয়। তারপর ফিরে এসে আমি
জিনিসটা করা যায় কিনা সেটা নিয়ে ভাবনা চিন্তা করতে করতে সেই সময় আমার আলাপ হয় তখন প্রসাদে ওই ইএফএক্স, মানে ওদের যে ভিএফএক্স ল্যাবটা, সেটার নাম হচ্ছে প্রসাদ ইএফএক্স, সেটা সদ্য তৈরি হয়েছে। সাই প্রসাদের সাথে আমার আলাপ হয়, কথা হয়। তখন সাই প্রসাদ আমাকে বলে যে এইভাবে করলে আমরা এটা কিন্তু দাঁড় করাতে পারবো। তো আমরা ওইভাবে সিনেমাটা কনসিভ করি এবং জাস্ট একটা দেখার জন্য যে ছবিটা কি দাঁড়ায় শেষ পর্যন্ত। তো ওইভাবে নীল নির্জনে হয়। তবে ওটা খুবই একটা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট ছিল। 2002-এ আমরা শ্যুট করেছিলাম, 2003-এ রিলিজ করেছিল। ইনসিডেন্টালি ওটা ভারতের প্রথম ডিজিটাল ছবি, মানে পুরোপুরি ভারতবর্ষে তৈরি হয়েছে। কিন্তু পরবর্তীকালে আমি আবার সেলুলয়েডে ফিরে গেছি। ফিরে গিয়ে যখন একটা সময় দেখা গেল যে ডিজিটাল ছাড়া আর কাজ করাই যাবে না, তখন আমি আবার মানে ওই ডিজিটাল ক্যামেরায় ফেরত এসেছি আর কি। আমি না করলে অন্য কেউ করতো, কেউ না কেউ তো করতোই। একটু আগে আপনি একটা কথা বললেন যে সাংবাদিকতা আপনি কোনোদিনও ছেড়ে চলে আসেননি, সেটা চলতে থেকেছে। যার জন্য আমি সবসময় বলি আই এম অলসো আ ফিল্ম মেকার। আমি এর বাইরে কখনো আমি নিজেকে ফিল্ম মেকার বলে মনেই করি না। তো এই যে সাংবাদিকতার জীবনটাও তো আপনার বেশ বৈচিত্র্যপূর্ণ। আনন্দবাজার পত্রিকা, তারপরে টেলিভিশন, এবং এখন একদম ডিজিটাল মিডিয়ায় বেশ ভালো মতো। পরেও আমি চাকরি ছেড়েছি, আমি স্টেটসম্যানে কাজ করেছি দীর্ঘদিন। তারপর আমি যখন ঢুকে গেছি ফিল্ম মেকিংয়ে, আমি দিল্লিতে থাকতাম একটা মেজর পোর্শন, প্রায় 11 বছর আমি দিল্লিতে ছিলাম। দিল্লি থেকে ফিরে আসার পরে আমি জয়েন করি যখন, মানে আমি এখানে যখন সিনেমা করা শুরু করেছি, এবং আরেকটু কিছুদিন অবধি আমি BanglaLife.com বলে বাংলার প্রথম যেটা ডিজিটাল পোর্টাল ম্যাগাজিন, সেই ম্যাগাজিনে আমি সম্পাদক হিসেবে জয়েন করেছিলাম। তারপরে সেটা ছেড়ে দিই যখন আমি টেলিভিশন করতে শুরু করি রেগুলারলি। কিন্তু সাংবাদিকতা আমি একটা জায়গায় আনন্দবাজারেই শুধু করেছি এরকম নয়। হ্যাঁ, মানে বেশ বৈচিত্র্যপূর্ণ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিভিন্ন ফর্মের সাংবাদিকতাটা আপনি এক্সপিরিয়েন্স করে এসছেন, ডিজিটাল হোক, প্রিন্ট হোক বা ব্রডকাস্ট, এখন নিজের পডকাস্ট। তো এই যে এত রকম ফর্মে সাংবাদিকতা করা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে ফিল্ম মেকার, অভিনেতা, গায়ক, সবার সাথে এই যে এত ধরনের ইন্টারাকশন, এর মধ্যে পার্টিকুলার কোন ফর্মটাকে আপনি সবচেয়ে বেশি প্রেফার করবেন? এটা তো পডকাস্ট হোক বা সাংবাদিকতাই হোক, সেখানে ফর্ম বলে তো কিছু হয় না। যেটা সাংবাদিকতা বা আসল জিনিসটা কি, আসল জিনিসটা হচ্ছে মানুষের সঙ্গে মেশা এবং মানুষের সঙ্গে কথা বলা। সেইটা দিয়ে তো যা হবার হবে। এবং তার মধ্যে থেকে কোনো গল্প বেরিয়ে আসছে কিনা, যেটাকে আমরা স্টোরি বলি, বা কোনো খবর বেরিয়ে আসছে কিনা, বা কোনো মতামত বেরিয়ে আসছে কিনা। সাংবাদিকতা বলতে তো সেটাই বোঝায়। সাংবাদিকতা মানে অমুক বলেছে, ও তমুক বলেছে, এটা তো সাংবাদিকতা নয়। মানে হি সেড, হি অ্যাডেড, এগুলো তো কি বলবো, এটা তো কোটেশন সাংবাদিকতা। তো আমরা সাংবাদিকতা, আমাদের ট্রেনিংটা ঠিক ওইভাবে কখনো হয়নি। আমি ঠিক ওইভাবে কোনোদিন সাংবাদিকতা করিও নি। মানে অ্যাটলিস্ট আমি বলবো না, আমাদের জেনারেশন ঠিক ওইভাবে সাংবাদিকতা কখনো করেনি। আমরা খবরের পেছনে দৌড়েছি, এবং একটা সময় যখন পরিচিত হয়েছি, তখন খবর আমাদের কাছে চলে এসছে। এর জন্য মানে এইভাবে আমরা সাংবাদিকতা শিখেছি, এবং যথাসাধ্য সেইটাই চেষ্টা করি। আমি এর সাথে ওর ঝগড়া লাগানোর জন্য সাংবাদিকতা করি না, মানে একটা হেডলাইন বানানোর জন্য আমরা সাংবাদিকতা করি না, এবং করিনিও কখনো। আচ্ছা, এই সাংবাদিকতা করার দরুন যে বিভিন্ন মানুষের সঙ্গে, বিভিন্ন প্রফেশনে থাকা মানুষের সঙ্গে এবং বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে তো বেশ আলাপ পরিচিতি বা তাদের নিয়ে বেশ অভিজ্ঞতা হয়েছে। একজন ফিল্ম মেকারের কোথাও গিয়ে কি এই অভিজ্ঞতাটা প্রচণ্ডভাবে সাপোর্ট হয়ে দাঁড়িয়েছিল? এটাতে যেটা হয় সেটা হচ্ছে দুটো জিনিস হয়। একটা হচ্ছে অনেক মানুষ দেখার অভিজ্ঞতা থাকলে, যখন আমরা একটা বড় ইউনিট নিয়ে কাজ করি, তখন যেটাকে আমি কি বলবো, সেটাকে বলা যায় যে একটা এত বড় ইউনিটকে হ্যান্ডেল করতে গেলে যে ম্যানেজমেন্ট, সেটা সাংবাদিকতায় থাকলে সোজা হয়ে যায়। 2 নম্বর যেটা হয় সেটা হচ্ছে যে একজন সাংবাদিকের কাছে কিন্তু সব মানুষই সমান। মানে একজন সাংবাদিক খবরের জন্য একজন রিক্সাওয়ালার কাছেও যেমন যেতে পারে, আবার প্রাইম মিনিস্টারের কাছেও যেতে পারে। সেই যে ভেদাভেদটা, একটা সিনেমার ইউনিট যখন ফাংশন করে, তখন প্রত্যেকে খুব গুরুত্বপূর্ণ অংশ কিন্তু সিনেমাটার। এই জায়গাটা, এই বোধটা তৈরি হয়ে যায় সাংবাদিকতা করলে। সেই জায়গা থেকে আমার মনে হয় ওই সাংবাদিকতা ওই শিক্ষাটা দেয় আর কি, যে এবং ওই ধৈর্যটা দেয়, যে সবসময় আমি এক্ষুনি চাইলাম এক্ষুনি একটা জিনিস হয়ে গেল এবং খবর হয়ে যাবে, এরকম হয় না। মানে ওই ধৈর্যটাও ধরতে জানতে হয়। সেটা আমার মনে হয় যে সিনেমার ক্ষেত্রেও কাজে লাগে।
এবার আরেকটু সিনেমার দিকে আসি আমরা। এই মুহূর্তে সিনেমা নিয়ে কথা বলতে গেলে, এবং যেহেতু বাংলাতে আমরা কথা বলছি, বাংলায় বসে কথা বলছি, একটা কোটেশন বর্তমানে সবচেয়ে বেশি ঘোরে, বাংলা সিনেমার পাশে দাঁড়ান। এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটাকে আমি কোনোভাবেই ব্যাখ্যা করবো না। আমার যেটা মাঝে মাঝে মনে হয় যে আমাদের বাংলা সিনেমার সব থেকে বড় সমস্যা যেটা হয়ে দাঁড়িয়েছে, সিনেমাটা মন দিয়ে বানানোর বদলে আমরা অনেক বেশি মাথা ঘামাচ্ছি সিনেমার আশপাশের পলিটিক্সটা নিয়ে। সিনেমা কী মানে কে করতে পারবে, কে করতে পারবে না, সিনেমা ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে এই বোধটাই আমাদের নেই। আমাদের যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে আমরা সিনেমা করার থেকে আমরা বেশি মনোযোগ দিচ্ছি যে সিনেমা এবং সিনেমার আশেপাশের পলিটিক্স নিয়ে। আমি এই জিনিসটা প্রথমত মনে করি যেটা বাংলা সিনেমার প্রভূত ক্ষতি করেছে, যে ভালো বাংলা সিনেমা যেটা নিয়ে তর্ক হতে পারে, যেটা নিয়ে বিতর্ক হতে পারে, যেটা সারা পৃথিবীর সিনেমা আঙিনায়, মানে আমি এখানে ওই অমুক তমুক এই হিজিবিজি ফেস্টিভ্যাল এইগুলো, এই কলকাতায় 4টে জায়গায় দেখানো হলো, দিল্লিতে 3টে জায়গায় দেখানো হলো, আমি এগুলো নিয়ে কথা বলছি না। আমি সারা পৃথিবীর নিরিখে বাংলা সিনেমা যে অনেক দূর পিছিয়ে পড়েছে সেইটা নিয়ে আমরা কথা বলাটা ভুলে গেছি। আমরা বাংলা সিনেমার আসল জায়গাটা আমরা নষ্ট করতে শুরু করে দিয়েছি, এবং সেটা দীর্ঘদিন ধরে হচ্ছে। এই কথাটা থেকে আমরা সরে গেছি। আমাদের কাছে যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে কোন ফিল্ম মেকারের কত গ্ল্যামার, কে কত বেশি করতে পারে, কোন আর্টিস্ট, এইগুলো নিয়ে আমাদের চর্চা বেশি হচ্ছে। কোন সিনেমার বক্স অফিস, কোন সিনেমা ফেল করলো, এগুলো আসলে একটা সিনেমা অ্যাজ আ ফর্ম সেগুলোতে কিচ্ছু যায় আসে না। আসল জিনিসটা হচ্ছে যে আমরা সিনেমাটা কি তৈরি করছি, এই জায়গাটা থেকে আমরা অনেকটা রাস্তা সরে গেছি। এইগুলো নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন। মানে বাংলা সিনেমার পাশে দাঁড়ান বললে তো কেউ দাঁড়িয়ে পড়বে না, বাংলা সিনেমার পাশে বসুন বললেও কেউ বসে পড়বে না। যেটা করা দরকার সেটা হচ্ছে এইগুলোর ওপর ফোকাস করা দরকার একজন ফিল্ম মেকার হিসেবে। সেই ফোকাসটা আমরা হারিয়েছি। আচ্ছা, এই প্রসঙ্গে আর একটা প্রশ্ন আনতেই হয়, টলিউড ইন্ডাস্ট্রির ভেতরে রাজনীতি এবং টলিউডের ব্যক্তিত্বদের রাজনীতিতে যোগদান, এটা কি বাংলা সিনেমার কবরটা আরো বেশি খুলে আমার দিয়েছে? এ নিয়ে কোনো বক্তব্যই নেই। যে যে ইন্ডিভিজুয়ালি রাজনীতি করবে, যে রাজনীতিবিদ যে রাজনীতিবিদ টালিগঞ্জের ইন্ডাস্ট্রির মধ্যে ঢুকে এসে রাজনীতি করবে, এর বাইরে দাঁড়িয়েও ছবি করা যায়, এর বাইরে দাঁড়িয়েও বহু ছবি হয়, এবং এই রাজনীতির মধ্যে না থেকেও ছবি করা যায়। আমি উদাহরণ দিয়ে বলছি, আমি গত 2-3 বছরের মধ্যে আমি 4টে ছবির উদাহরণ দিচ্ছি। একটা ছবির নাম হচ্ছে প্রদীপ্তর নধরের ভেলা, একটা ছবির নাম হচ্ছে রঞ্জনের অদম্য, একটা ছবির নাম হচ্ছে দোস্তজি, একটা ছবির নাম হচ্ছে জয়রাজ ভট্টাচার্যের বিসর্জন। একটা পলিটিক্স নেই, কোনো লোককে ইনভলভ করা হয়নি, কিচ্ছু করা হয়নি, দিব্যি ছবিটা হয়েছে। এই ছবিগুলো বিভিন্ন ফেস্টিভ্যালে গেছে, বিভিন্ন জায়গায় নাম করেছে, এবং কতগুলো এমনি মানুষ এবং তাদেরকে নিয়ে এই যে চর্চা অমুক তমুক এই ইন্টারনেটে লেখায়, খবরের কাগজে লেখায় দিয়ে কিচ্ছু যায় আসে না। সিনেমার ভালো মন্দ কোনো কিচ্ছু ডিফাইন হয় না। একদমই। এই যে বিগত লম্বা একটা সময় ধরে, 1.5 দশক ধরে যে রাজনৈতিক পরিস্থিতিটা চলেছে পশ্চিমবঙ্গে, সেই জায়গা থেকে অনেক ব্যক্তিত্ব, অনেক বিশেষ করে সিনেমার অনেক ব্যক্তিত্বর মতে, বা আমরাও কিছুটা যেটা দেখতে পেয়েছি, যে কোথাও গিয়ে ফিল্ম মেকারদের ওপর একটা আলাদা চাপ ছিল। ফিল্ম রিলিজ হয়নি, অনেক ফিল্ম রিলিজ হতে অনেক দেরি হয়েছে, সেন্সর হওয়ার পরেও আটকে গেছে, সিনেমা চলতে চলতে আটকে গেছে। এই যে এই সময়টা, এটা কতটা এফেক্ট করেছে বাংলা সিনেমাকে? এটা করেছে, কিন্তু যে সিনেমাকে এফেক্ট করেছে বা যে সিনেমা, সেই সিনেমাগুলো হলেও যা না হলেও তাই। আমি খুব পরিষ্কার এই কথাটা বলছি, কারণ আমাদের এমন কিছু একটা সিনেমা, আমাদের সিনেমা এখানে ইন্ডাস্ট্রির যে অবস্থা হয়ে দাঁড়িয়েছে, সেইখানে এই সিনেমা যদি না হয় তাতে কোনো মানুষের কোনো কালচারাল ক্ষতি বৃদ্ধি হবে না। কিছু মানুষের ভাতের সমস্যা হতে পারে, কিছু মানুষের বেশি করে ভাতের সমস্যা হতে পারে, তাদের গাড়ির, যাদের বড় বড় গাড়ি আছে তাদের গাড়ির পেট্রোলের সমস্যা হতে পারে, কিন্তু এর বাইরে যদি কৃষ্টি এবং সংস্কৃতির কথা বলি, কারোর কোনো সমস্যা হবে না, এবং এতে কিচ্ছু যায় আসে না যেটা হচ্ছে। যদি কেউ করতে চাইতো সে করতে পেরেছে। আমি 4টে উদাহরণ দিলাম, আমি আরও কয়েকটা উদাহরণ এরকম দিতে পারি, ঠিক আছে? এই জায়গাটা থেকে, এবং একটা জিনিস, যে জিনিসটা সমস্ত কিছুই তো পাল্টাতে যায়, সিনেমা হচ্ছে সম্ভবত পৃথিবীর, আমি একটা প্রশ্ন সোজাসুজি করতে চাই, ঠিক আছে? সিনেমাকে ইন্ডাস্ট্রি কেন বলা হয় কেউ কি জানে? আমি এই ইন্ডাস্ট্রিটাকে কেন ইন্ডাস্ট্রি বলে, এ সম্পর্কে কারুর কোনো আইডিয়া আছে? কেউ বলতে পারবে এই সিনেমাটা ইন্ডাস্ট্রি কেন বলা হয়? কেউ কি জানে?
আমরা যে এই যে আমাদের সিনেমা, টালিগঞ্জ সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে এত কথা বলছি, এটা আদৌ ইন্ডাস্ট্রি কি? ইন্ডাস্ট্রি কাকে কিভাবে ডিফাইন হয় কেউ কি জানে? যে খবরের কাগজ বিক্রি করছে, মানে ধরো যে খবরের কাগজের ভেন্ডার, এই খবরের কাগজের ভেন্ডারশিপ কি একটা ইন্ডাস্ট্রি? বা যে একটা সিগারেটের দোকানে, মানে সিগারেট তৈরি করাটা একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, ঠিক আছে, কিন্তু যে সিগারেটের দোকানদার সে কি একটা ইন্ডাস্ট্রি চালায়? আমি এই জিনিসটা জানতে চাই প্রাইমারিলি, এটাকে আমরা ইন্ডাস্ট্রি বলি কেন? এটা কি আদৌ ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টের পারভিউতে পড়ে? একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টের পারভিউতে যে জিনিসটা পড়ে, ফ্যাক্টরি অ্যাক্ট, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্ট, তাকে ইন্ডাস্ট্রি বলে। আমরা কি পড়ি? এই প্রশ্নগুলো তো প্রাইমারিলি করা দরকার। আমরা আদৌ ইন্ডাস্ট্রি কিনা? আমরা সিনেমা ইন্ডাস্ট্রি বলে আমরা লোন পাবো? ইন্ডাস্ট্রি তো লোন পায়। আমি সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমার সিনেমা ইন্ডাস্ট্রি আমার সিনেমা বানানোর জন্য ব্যাংকে গিয়ে আমায় লোন দেবে? এই প্রশ্নগুলো তো উঠবে যে আমি এটাকে আদৌ সিনেমাকে ইন্ডাস্ট্রি বলছি কেন। এই জিনিসগুলো না প্রাইমারিলি, এই জিনিসগুলো নিজের কাছে পরিষ্কার থাকা দরকার, এবং আমি বলছি বেশিরভাগ লোকের কাছে এটা পরিষ্কার নয়। এটা ইন্ডাস্ট্রি, তার কারণ হচ্ছে একটা সময় সিনেমা যে জিনিসগুলো দিয়ে তৈরি হতো সেগুলো দাহ্য পদার্থ ছিল, ইনফ্লেমেবল ছিল। সুতরাং স্টুডিও সিস্টেম, স্টুডিওর মধ্যে ফ্যাক্টরি অ্যাক্টের মতো কতগুলো জিনিস প্রয়োগ করাটা বাধ্যতামূলক ছিল, যাতে এখানে আগুন লেগে যায়, এটা ইন্ডাস্ট্রির মতো করে ফাংশন করে। ঠিক একইভাবে এটা ছিল হচ্ছে সিনেমা হলের ক্ষেত্রে। এখন তো ওইগুলো নেই, ওই ট্যাগটা রয়ে গেছে খালি যে এটা একটা ইন্ডাস্ট্রি, কিন্তু আসলে তো এটা ইন্ডাস্ট্রি। এবং আমি বলছি যে টেকনিশিয়ানরা যারা কাজ করছে, টেকনিশিয়ানদের যে ইউনিয়নগুলো, সেই ইউনিয়নগুলো কিসে পড়ে? অসংগঠিত শ্রমিক ইউনিয়ন। মানে ওই রিক্সা, ওই অটোওয়ালাদের যে ইউনিয়নের যে স্টেটাস, সেই একই রকম স্টেটাস কিন্তু আসলে টেকনিশিয়ানস ইউনিয়নদের। ডিরেক্টর থেকে শুরু করে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে শুরু করে, এক যে লাইট করছে, যে সমস্ত কিছু কিন্তু তাই। বুঝতে পারছি তো এই যে কথাটা আমরা ভারী ভারী বড় বড় কথা বলছি, এটা কোথায়? সিনেমা আজকে যদি না দেখানো হয়, বাংলায় ধরা যাক আমি সিনেমাটা দেখানো হলো না, তাতে কোনো মানুষের খেয়ে পড়ে বাঁচার কোনো অসুবিধে হবে? যে লোকগুলো সিনেমা করছে তাদের অসুবিধা হবে, যারা বানিয়ে এটা থেকে যারা রোজগার করে, কিন্তু সাধারণ মানুষের হবে না তো। তো এটা তো এমন কোনো একটা ব্যাপার নয় যে যেটা একটা সমাজের পক্ষে বিরাট একটা মানে বিরাট একটা কিছু এনে দিচ্ছে। যেমন ধান চাষ বন্ধ হয়ে গেলে লোকের অসুবিধে হবে, সিনেমা চাষ বন্ধ হয়ে গেলে কি হবে? কিছুই হবে না। তো এটাকে তো গুরুত্ব দেওয়ার কি আছে পৃথিবীতে, মানে আমাদের এখানে? এইটা আমার প্রথম প্রশ্ন, যে আমরা অযথায় কি হচ্ছে না হচ্ছে এগুলোকে এত গুরুত্ব দিচ্ছি কেন? বরঞ্চ যেটা গুরুত্ব দেওয়া প্রয়োজন সেইটাকে আমরা গুরুত্ব দিই, যে সেটা হচ্ছে আমাদের সিনেমাটা হচ্ছে কোথায়। আর তাহলে টলিউডকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? টলিউডকে মানে তুমি যদি টালিগঞ্জকে বলো, দেখো টলিউড কথাটা তো আসলে এই কথাটা বলার কোনো মানে হয় না। টলিউড কথাটা এসছে, ধরা যাক ওই জায়গাটার নাম সত্যি সত্যি একটা জায়গার নাম হলিউড, এবং এই জায়গাটায় আমাদের কি আছে? আমাদের এখানে এই জায়গাটার নাম টলিগঞ্জ, পাশ দিয়ে টলির নালা যাচ্ছে, তো এইটা টলিগঞ্জ থেকে ওই টলির সাথে মেলে বলে এটাকে টলিউড বহুদিন আগে ইংরেজিরা নাম দিয়েছিল। তো সেটা তো কায়দা করে নাম দেওয়া। টলিউড ইন্ডাস্ট্রি বলতে একটা সময় যেটা ছিল সেইটা হচ্ছে এখানে অনেকগুলো, মানে আমরা যদি এখানকার ইতিহাসটা দেখি, যখন স্টুডিও সিস্টেমে কাজ হতো তখন এখানে অনেকগুলো ফ্লোর ছিল, অনেকগুলো স্টুডিও ছিল। যে স্টুডিওগুলো ইন্দ্রপুরী ছিল, তারপর তোমার টেকনিশিয়ানস ছিল, তারপরে তোমার নিউ থিয়েটার্স ছিল, তোমার রাধা ছিল, তোমার সিনেটোন ছিল। এখানে কি হতো? এখানে তোমার খোদ কলকাতাতে বসেই যে জিনিসটা করা যেত সেটা হচ্ছে আমার এখানে শুটিং হলো, তোমার ফ্লোরের মধ্যে শুটিং হলো, এখানেই ল্যাব, এখানেই তোমার জিনিসটা ডেভেলপ হলো, এখানেই পুরো ছবিটা তৈরি হলো, সাউন্ড হলো, করে সেই জিনিসটা বেরোতো। এইভাবে তখন এখানে একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে গেছিল। সেইটা মূলত ওই অঞ্চলটায়, তার কারণ ওটা শহর থেকে একটু বাইরে ছিল। এখন তো এটা শহরের মাঝখানে চলে এসছে, প্রায় মাঝখানে না হলেও বাইরে তো নয়। তো ওই নামটা টলিউড চলছে।
কিন্তু এরকম জায়গা ফ্লোর এবং ইয়ে কিন্তু এছাড়াও ছিল, মানে নর্থে যেমন অরোরা ছিল, অরোরা ছিল মানিকতলা অঞ্চলে, ওই অঞ্চলে আরও কয়েকটা এরকম স্টুডিও ছিল। এখন অনেকগুলো স্টুডিও তো এখন আর নেই, এক্সিস্ট করে না। চৌখানিদের বড় স্টুডিও ছিল, বাংলা সিনেমার ব্যবসাটা বিস্তৃত ছিল। মানে এই যে নবীন চৌখানি, মানে যাদেরকে আমরা দেখি, এখনো দেখি, যাদের নবীনা সিনেমা হলটা, এদের তো করাচি টরাচিতে অফিস ছিল। জালানদের অফিস তোমার করাচি, তোমার এদিকে সিঙ্গাপুরে অফিস ছিল। তখন বাংলা ফিল্মের ডিস্ট্রিবিউশনটা এইরকম লেভেলে ছিল। বাংলা সিনেমা সেই সময় সত্যি সত্যি বম্বের সঙ্গে উর্দু সিনেমার সাথে, মানে করাচির সিনেমার সাথে কম্পিটিশনে ছিল। এখান থেকে হিন্দি ছবি তৈরি হতো। ওই জায়গাটা তো আমাদের পার্টিশনের পরে একটু 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 করে আমাদের সারা বেঙ্গলের যে অবক্ষয়, তার সাথে অবক্ষয় হয়েছে। তো সেটা আর কি করা যাবে, এখন যেটুকু আছে টিম টিম করে তো কটা ইন্ডাস্ট্রি, কটা তোমার স্টুডিও ফাংশনাল, দুটো তিনটে। আমরা শেষের দিকে ল্যাব রূপায়ণ ছিল একটা, রূপায়ণেও তারপরে আমরা কেউই কাজ করতাম না। হয় আমরা সেলুলয়েডের ডেভেলপমেন্ট প্রিন্টিংয়ের জন্য আমরা হয় চেন্নাই যেতাম, নয় বম্বে যেতাম। এখন তো ওগুলো লাগে না, এখন আবার যেহেতু ডিজিটাল, এগুলো সমস্ত কলকাতায় হয়। এবং কলকাতায় সেই দিক থেকে বলতে গেলে যে কলকাতার যারা কাজ করেন, যারা এই ধরনের কাজগুলো করেন, যথেষ্ট কম্পিটেন্ট কাজ হয়। যে কাজগুলো বম্বের সাথে তুলনীয়, অনেক সময় বিদেশেরও প্রচুর ইন্ডিপেন্ডেন্ট ছবি কিন্তু আমাদের এখানে আসে ইনসিডেন্টালি এখানে কাজ করানোর জন্য। এটা ঘটনা, এটা কিন্তু হয়। বর্তমানে যে অবস্থাটা বাংলা সিনেমার, ওই ইন্ডাস্ট্রির অবস্থায় কি ফিরে যাওয়ার চান্স আছে? ফিরে যাওয়ার চান্স আছে যদি এখানে যদি ইনভেস্টমেন্ট ঢোকে। এখানে সব থেকে বড় কথা যে মানুষকে সিনেমা দেখতে হবে। মানে মানুষ যদি একটা এমন ধরনের সিনেমা যদি তৈরি হয় যেটা দেখতে দলে দলে মানুষ যাচ্ছে, তাহলে ওই সিনেমার হাত ধরে ফিরবে, এটা তো হয়েই থাকে। আর যদি আমরা যদি গতানুগতিকভাবে সেই একই ধরনের সিনেমা করেই যাই, তাহলে মানুষ ফিরবে না, দেখবে না। আসল সমস্যাটা অন্য জায়গায় হয়েছে। আসল সমস্যাটা যেটা হয়েছে সেটা হচ্ছে নানান কারণে আমাদের ছবি তৈরি করার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা খুব সংকুচিত হয়ে গেছে। কিভাবে? যে আমাকে যদি জিনিসটাকে একটা জায়গায় দাঁড় করাতে হয় যেখানে আমি একটু লাভের আশা দেখলেও দেখতে পারি, তাহলে যে জায়গাটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমাকে এইটুকুর মধ্যে বাজেট বেঁধে রাখতে হচ্ছে। এইটুকুর মধ্যে যদি আমার বাজেট বেঁধে রাখতে হয়, এখনকার ফেডারেশন নিয়মে এত লোককে নিয়ে কাজ করতে গেলে ওইটুকুর মধ্যে যদি বাজেট আমায় আনতে হয়, তাহলে আমাকে যতদিন একটা ছবি করতে, ধরা যাক 28 দিন শ্যুট করলে ভালো হয়, সেই ছবিটা করতে হচ্ছে ধরো 10 দিন। এখন তাতে কি হচ্ছে, কোয়ালিটি কম্প্রোমাইজ হচ্ছে, কোয়ালিটি ওই লেভেলের হচ্ছে না। এবং কোনো রকমে যেটাকে বলে তক্তা মার পেরেক করে একটা ছবি তৈরি হচ্ছে। তো এইভাবে তো ছবির গুণমান বজায় থাকে না। এবার এই ছবির গুণমানটা যদি বজায় না থাকে, আস্তে আস্তে দর্শক সরে যায়। এই জায়গাগুলো এটা এক ধরনের কি বলবো, খুব ভিশিয়াস সার্কেল। এটা কিভাবে অ্যাভয়েডেড হবে আমার সত্যি জানা নেই। আচ্ছা, কোথাও গিয়ে এই যে দর্শকদের কথা যখন উঠলই, তখন বারবার কিন্তু বাংলা সিনেমা প্রসঙ্গে হোক বা যেই মূলধারা সিনেমা থেকে সরে গিয়ে একটু অন্যরকম সিনেমা যখনই বানানো হচ্ছে, তখনই কিন্তু দর্শকদের নিয়ে একটা প্রশ্ন উঠছে। যুগে যুগে বিভিন্ন ডিরেক্টররা প্রশ্ন তুলছেন যে সিনেমার দর্শক নেই। তার কেন কিছুটা উত্তর আপনি দিলেন, কিন্তু এই যে সময় শুরু হচ্ছে সিনেমা, আজকে এতটা লম্বা সময় হয়ে গেল, এত ধারা এলো, অনেক কিছু পাল্টালো, টেকনোলজির এত উন্নয়ন হলো, তারপরেও দর্শক নেই, তাহলে কি সত্যি মানুষের মধ্যে এখনও সিনেমার সেই ইন্টারেস্টটা ঢোকেনি, গল্প দেখার সেই ইন্টারেস্টটা ঢোকেনি, নাকি সিনেমা দর্শকদের এখনও ইন্টারেস্টেড করে তুলতে পারছে না? আমি এবার সত্যি সত্যি কথা বলবো, এই কথাটা মানে শুনতে হয়তো খুবই খারাপ লাগবে। আমাদের সিনেমা মোটামুটি একটা 100-125 বছর, মানে এটা হচ্ছে সব থেকে ইয়াং একটা আর্ট ফর্ম। ভিজুয়াল আর্ট ফর্মে, মানে অডিও ভিজুয়াল আর্ট ফর্মে এটা হচ্ছে সব থেকে কম সময় এখন অবধি আমরা সিনেমাকে দেখেছি। ঠিক আছে, এই সিনেমা অনেকগুলো ফেজের মধ্য দিয়ে গেছে। একটা সময় ছিল যে এই বড় পর্দায় এই যে এন্টারটেনমেন্ট, মানুষ তো সবসময় একটা এন্টারটেনমেন্ট একটা খোঁজে। এই খোঁজার জায়গাটা সিনেমায় ছিল সব থেকে ব্যাপ্তিটা বেশি। এখন এন্টারটেনমেন্ট এবং সিনেমা ছাড়া, বা আমি বলতে পারি যাত্রা সেই সঙ্গে পাশাপাশি যাত্রা এবং সিনেমা, এইটা ছাড়া খুব একটা মানুষের এন্টারটেনমেন্টের জায়গা কিন্তু ছিল না।
এখন কিন্তু এন্টারটেইনমেন্টের অন্যান্য অনেক রাস্তা এসে গেছে। সুতরাং সিনেমা, সেই সিনেমার যে কম্পিটিশন, সেটা শুধু সিনেমার সাথে এবং দর্শকের অ্যাটেনশনটাকে আমি কোথায় আনতে পারছি, আমি তারা হলে যাবে নাকি তারা সিনেমাটা মোবাইলে দেখবে, নাকি তারা সিনেমাটা ল্যাপটপে দেখবে, নাকি তারা সিনেমাটা টিভিতে দেখেই সন্তুষ্ট থাকবে, এই জায়গাগুলো নিয়ে আমাদের কাছে খুব পরিষ্কার কোনো ধারণা নেই। এবং বাংলা সিনেমা কেন, যে কোনো জায়গার সিনেমাই যেটা দেখে সেটা হচ্ছে যে বহু সময় দেখা যায় যে হলে যে বিজনেস করেছে তার থেকে বেশি বিজনেস করে হচ্ছে টেলিভিশন, স্যাটেলাইট এবং ওটিটির মাধ্যমে। তো এইটা যদি ফর্ম হয় তাহলে মানে সিনেমার ভবিষ্যৎ খুব খুব উজ্জ্বল, এটা তো আমি বলতে পারি না। এখন এই যে উজ্জ্বল ভবিষ্যতের কথা যদি ওঠে, তাহলে এই প্রশ্নটা আমরা বাংলা সিনেমা সম্পর্কে যেমন ঘুরে ঘুরে করছি, আমি একটা প্রশ্ন করতে চাই যে হিন্দি সিনেমাতে কি হচ্ছে, কটা হিন্দি সিনেমা হিট করে? গত বছর আমি এই ধুরন্ধর ছাড়া একটা হিন্দি সিনেমার, তার আগের বছর ওই সাইয়ারা ছাড়া একটা হিন্দি সিনেমা বলা যাক যে সিনেমাটাকে আমরা সত্যি সত্যি একটা বিরাট হিট বলতে পারি না তো বলতে। তো শুধু আমরা বাংলা সিনেমাকে দোষ দিচ্ছি কেন? আমরা এখানে তামিল তেলেগু সিনেমা আমাদের এখানে চলছে, ভালো কথা। তামিল তেলেগু সিনেমা আমাদের বেশিরভাগ সময় এখানে হিন্দিতে ডাব করে চলে, সেটা যদি বাংলাতে ডাব করে চলতো তাহলেও চলতো। আমাদের বাংলা এখানে ডাবিং করতে দেওয়া হয় না, কেন হয় না সেটা আমার কাছে খুব পরিষ্কার নয়। তার কারণ হচ্ছে আমরা ছোটবেলা থেকে প্রচুর ইংরেজি সাহিত্যের অনুবাদ, ফরাসি সাহিত্যের অনুবাদ আমরা বাংলায় পড়েছি। তো যখন একটা ওপেনহাইমার রিলিজ করে, হিন্দিতে রিলিজ করে, তামিল ভাষায় রিলিজ করে, তেলেগু ভাষায় রিলিজ করে, আমাদের এখানে কেন ইংরেজিতে দেখতে হবে? এটা তো বাংলায় ডাবিং করাই যায়। এবং বাংলায় ডাবিং করলে কি হয়, এখানে ডাবিং শিল্পী এবং এখানকার সাউন্ড স্টুডিওগুলোর তাদের কিছুটা উপকার হয়। কিন্তু আমি জানি না এইগুলো কতগুলো বাধ্যবাধকতা এখানে নিয়ম করে রেখে দিয়েছে যে বাংলা সিনেমার ক্ষতি হয়। আমি জানি না কিসের কি ক্ষতি হয়, কেননা আমার তো মনে হয় যে এই আমি একটা রিমেক করার থেকে আমার অনুবাদ করাটা বেটার। মানে আমি অরিজিনালটা দেখবো এবং ভাষাটা ডাব করে নিই। আমরা টিভিতে হামেশাই দেখছি, কিন্তু সিনেমা হলে আমরা দেখতে পাচ্ছি না। এইগুলো নানান কারণে তো সিনেমা হল থেকে লোকে সরে যাচ্ছে এবং অন্য ভাষার দিকে চলে যাচ্ছে। এই জায়গাগুলো বোঝার বা এই জায়গাগুলো আসলে কি, আমাদের রাজ্যে একটা প্রপার ফিল্ম, যেটাকে বলা যায় যে একটা ফিল্ম পলিসি, এটা আমাদের রাজ্যে কোনোদিন তৈরিই হয়নি। এইটা হয়ে গেছে আমাদের সব থেকে বড় একটা সমস্যার এরিয়া। এইটা যদি থাকতো যে একটা প্রপার একটা কমিটি, প্রপার একটা একটা কমিটি করে যদি জিনিসটা হতো, তাহলে হয়তো একটা কোনো জায়গায় আমরা ইয়ে করতে পারতাম, মানে একটা জায়গায় তৈরি করা যেত। ওয়েস্ট বেঙ্গল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন বলে একটা জিনিস ছিল, সেটা পরবর্তীকালে তৈরি হয়েছিল টেলিসিনে একাডেমি। কিন্তু টেলিসিনে একাডেমির আমি তো কোনো ফাংশনই আগে অব্দি দেখতে পাইনি। ওই কতগুলো, একটা না দুটো অ্যাওয়ার্ড হয় বছরে, ওই দুটো অ্যাওয়ার্ড ছাড়া। এত বড় একটা জায়গা, সোনারপুরে স্টুডিও ফ্লোর আছে, ইত্যাদি আছে, সব তো আনইউজড হয়ে পড়ে আছে। আচ্ছা, এই প্রসঙ্গে আর একটা প্রশ্ন না করলে নয়। যখন এত এই বিষয়ে কথা হলো, এখনও কিন্তু বাঙালি ছেলে মেয়েদের বা বিশেষ বলা ভালো ছাত্রছাত্রীদের একটা বড় অংশ কিন্তু সিনেমা এবং সিনেমা রিলেটেড কোর্স নিয়ে পড়াশোনা করে বেরোচ্ছেন। তাহলে যেখানে এত ছাত্রছাত্রী এটাকে পড়ার বিষয় হিসেবে বেছে নিচ্ছে, ইয়াং জেনারেশন এখনও যেটার প্রতি ইন্টারেস্টেড, তারা তো সেভাবে কাজের জায়গা পাচ্ছেন না। এই জটিলতাটা কেন এই খাচ্ছে? প্রশ্নটা আমি একটু সরাসরি অন্যভাবে করবো এটার উত্তরটা। এত লোক তো ইংরেজি পড়ে এবং বাংলা পড়ে, এবং ইংরেজি এবং বাংলায় যে ডিগ্রিটা দেওয়া হয় সেটা হচ্ছে ইংরেজি সাহিত্যে মাস্টার্স, বাংলা সাহিত্যে মাস্টার্স। এই যে এত লোক যে বাংলা সাহিত্য এবং ইংরেজি সাহিত্যে মাস্টার্স হলো, তারা সবাই সাহিত্যিক হয়ে গেল? তাহলে তো আমাদের বছরে অন্তত 1000 জন সাহিত্যিক হওয়ার কথা। সেটা কি আমরা দেখেছি কোথাও? তো এত লোক তারা যখন পড়াশোনা করছে ইয়ে নিয়ে, সেই পড়াশোনাটা তো থিওরিটিক্যাল পড়াশোনা করা মানেই সে কাজ পাবে, এই গ্যারান্টিতে আমি তো বলছি যে যারা যে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছে বা ধরো বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছে, আমাদের এখানে তো কোর্সগুলোতে সাহিত্য নিয়েই পড়ায়, তারা সবাই কি পাশ করে সাহিত্যিক হয়ে যায়? কজন হয় আমাকে বলো। তো এই একই প্রশ্ন আমি যারা সিনেমা নিয়ে পড়াশোনা করছে সেই প্রসঙ্গে বলতে পারি। সিনেমা যখন পড়ানো হয় তখন সেটা শিল্প এবং সেই শিল্পটাকে নিয়ে পড়ানো হয়।
কিন্তু যে শিল্প এবং শিল্প নিয়ে পড়েছে সে খুব ভালো ক্রিটিসিজম করতে পারে, কারণ সে শিল্পটা বুঝেছে, থিওরিটিক্যালি বুঝেছে। তো তাই বলেই যে শিল্পী হয়ে উঠবে সে, সেটা তো নাও হতে পারে। হ্যাঁ, একটু কন্ট্রোভার্সিয়াল আমার এই প্রশ্নগুলোর উত্তরগুলো একটু অদ্ভুত হচ্ছে, তো আমি বুঝতে পারছি, কিন্তু আমি এইভাবেই কথা বলি এবং এইগুলো আমার পরিষ্কার মতামত রাখি। না, একদম সোজা সাপটা মতামত, এবং সত্যিই তো প্রশ্নগুলোরও দরকার আছে। এই যে উত্তরের মধ্যে আবার প্রশ্ন, সেই প্রশ্নটাও বোধহয় দর্শকদের কাছে পৌঁছানো দরকার। কোথাও গিয়ে আমরা নিজেরা তো সিনেমা তৈরি হোক, যাই তৈরি হোক, সোসাইটির মধ্যে থেকেই তৈরি হচ্ছে, তো সোসাইটির অ্যাক্টিভ পার্ট হিসাবে আমাদের কাছেও বোধহয় প্রশ্নগুলো আসা প্রয়োজন, এবং কোথাও গিয়ে আমাদেরকেও বোধহয় নিজেদের কাছে সেই প্রশ্নগুলো রাখা দরকার। এবার একটু কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন করব। সেন্সর বোর্ড, আদৌ কি সেন্সর বোর্ডের প্রয়োজন আছে? অবশ্যই আছে। আমি সবসময় মনে করি সেন্সর বোর্ডের প্রয়োজন আছে, কারণ আমাদের ভারতবর্ষ এমন একটা দেশ, যে দেশে নানান রকম কন্ট্রোভার্সি এবং নানান রকম সমস্যার জায়গা রয়েছে। তার মধ্যে আমাদের একটা বড় কন্ট্রোভার্সির জায়গা তো দেশ ভাগ করা যাক। একটা ধর্মের ভিত্তিতে দুটো দেশ তৈরি হয়েছে। এখন কোনো কারণে একটু সামান্য ঠোকাঠুকি লাগলে আমাদের দেশে যে কোনো সময় আগুন লেগে যেতে পারে, সেটা আমরা প্রত্যেকে জানি। তো এই জিনিসটা দেখা এবং এই জিনিসটা যাতে সংযতভাবে সবাই করতে পারে, তার একটা ব্যবস্থা কোথাও না কোথাও তো থাকা উচিত বলে আমার মনে হয়। সেইটাই থাকা দরকার। এবং আমাদের দেশে একটা এছাড়া একটা অ্যাক্ট আছে, যেটাকে ইন্ডিয়ান সিনেমাটোগ্রাফি অ্যাক্ট বলে, যে আমি যখন সারা জায়গায় দর্শককে দেখাবো, তখন আমরা কি কি দেখাতে পারি এবং কি কি দেখাতে পারি না, সেটার ইন্টারপ্রিটেশন নিয়ে নানা তর্ক বিতর্ক থাকতে পারে। সেই মুহূর্তে যারা বোর্ডে আছেন বা সেই দিন যারা সিনেমাটা দেখে তারা কি মত রাখছেন, এগুলো অনেকটা সাবজেক্টিভ হয়তো হতে পারে, কিন্তু এই প্রয়োজনীয়তাটা অস্বীকার করা যায় না। আমি সবসময় মনে করি সেন্সরের প্রয়োজন আছে। আদারওয়াইজ তুমি যদি এরকম কোনো ছবি বানাও যেটাকে আন্ডারগ্রাউন্ড ছবি বলে, সেই ছবি তুমি দেখিও না মানুষকে, তুমি মানে যেটাকে আমরা পাবলিক ভিউইং বলি, সেটা করো না, সেটা তুমি অন্যভাবে আন্ডারগ্রাউন্ড ভাবে দেখাও। তারও তো উদাহরণ আছে আমাদের দেশে, যেমন কিউবের গান্ডু। লোকে কি দেখেনি? প্রত্যেকে দেখেছে কিনা জানি না, কিন্তু বহু লোকে দেখেছে। কিন্তু এটা তো কোনো পাবলিক ডিস্ট্রিবিউশনে হয়নি, এটা যেটা হয়েছে খুব আন্ডারগ্রাউন্ড ভাবে হয়েছে। তাহলে তুমি ওইভাবে ছবি বানাও। তুমি পাবলিক ডিস্ট্রিবিউশন, তুমি একটা ছবি করবে, সেটা হলে গিয়ে দেখাবে, অথবা তুমি একটা বিরাট বড় মাঠে গিয়ে পর্দা খাটিয়ে দেখাবে, এটা তো হয় না, হতে পারে না এটা। তাহলে তো যে কোনো জায়গায় মানে যে কোনো জিনিসই এইভাবে দেখালে, তাহলে তো কি বলবো, মানে সমাজে কোথাও তো একটা মানে থাকা দরকার। এই প্রশ্নগুলো সরাসরি বললে আমি সরাসরি বলবো, অবশ্যই সেন্সর বোর্ড থাকা উচিত। এখন আমার সেন্সর বোর্ডের নানান সময় নানান প্রবলেম হয়েছে, তাই বলে আমি বলবো যে না সেন্সর বোর্ড উঠে যাক, থাকবে না, এটা কোনো কাজের কথা না। একদমই, মানে কোড অফ এথিক্স লঙ্ঘন করে তো আমরা কেউই কাজ করতে পারি না। কোড অফ এথিক্সের নিয়ে হতে পারে, মানে ইন্টারপ্রিটেশন নিয়ে হতে পারে। আমি বলছি যে না, সেন্সর বোর্ডে আমার সাথে বহুবার দরাদরি হয়েছে, 35টা কাট দিয়েছে, শেষ পর্যন্ত অনেক তর্ক বিতর্ক অমুক তমুক করে হয়তো 1.5খানা কাটে দাঁড় করানো হয়েছে। ঠিক আছে, এইগুলো হয়, কিন্তু তাই বলে আমি কখনো বলতে পারি না যে সেন্সর বোর্ড উঠে যায়। আচ্ছা, আমি শেষ প্রশ্নটা রাখবো হচ্ছে, যারা একদম নতুন ছেলেমেয়েরা যারা সিনেমা বানাবার কথা ভাবছে, যারা সবে জগৎটায় পা রাখতে চাইছে এবং যারা সাংবাদিকতার জগতে পা রাখতে চলেছে, তাদের জন্য আপনার কি বার্তা থাকবে? আমার বার্তাটা খুব সিম্পল, নিজের কাছে নিজে পরিষ্কার থাকো এবং সৎ থাকো। আর আরেকটা জিনিস হচ্ছে যে ওই বাড়িতে যেন একটা অন্ন সংস্থানের ব্যবস্থা থাকে, তবে এই ধরনের রিস্কে এসো আর কি, তা নাহলে এসো না। তো পরিষ্কার কথা। একদম, অনেক ধন্যবাদ স্যারকে। কোথাও গিয়ে যাদের থেকে আমরা প্রত্যেক দিন কিছু না কিছু কাজ শিখি, যাদের কাজ দেখে অনেকখানি ইন্সপায়ার হই, তাদের সঙ্গে যখন সামনাসামনি বসে এতটা কথা হয়, তাদের কাছ থেকে যখন এরম আলোচনার মধ্যে দিয়ে আরও বেশ কিছু টিপস শেখা যায় এবং আরেকটু ইন্সপায়ার হওয়া যায়, সেই রকম এপিসোডের শেষে খুব বেশি কিছু উপসংহার কিন্তু করা যায় না। তবে দর্শকদের জন্য ছোট করে কয়েকটা কথা বলবো। এই যেমন বারবার যে প্রশ্নগুলো উঠল যে ইন্ডাস্ট্রি, আদৌ ইন্ডাস্ট্রি, সেটাকে আমরাও ইন্ডাস্ট্রি বলছি, সেটা কি ইন্ডাস্ট্রি হয়ে উঠতে পারছে? আমরা দর্শক হিসেবে কতটা সক্রিয়, বা
এই যে সিনেমা হোক, যে কোনো ক্রিয়েটিভ কাজ হোক, সেটা তো সমাজের মধ্যে থেকে, সোসাইটির মধ্যে থেকে তৈরি হচ্ছে। সোসাইটির বাইরে গিয়ে কোনো মানুষেরই কোনো কাজ করার ক্ষমতা নেই, কারণ মানুষ সোসাইটির বাইরে হয়তো এক্সিস্ট করে না, সমাজবদ্ধ জীব। সেই জায়গা থেকে বোধহয় আমাদেরও নিজেদেরকে কোথাও গিয়ে একটু প্রশ্ন করা দরকার। যাই হোক, এত সুন্দর আলোচনা শেষে খুব বেশি উপসংহার আর দেবো না। আরও একবার ধন্যবাদ, যদিও গুরুস্থানীয় ধন্যবাদ, মানুষজনকে thank তো you. ধন্যবাদ দিয়ে ছোট করা যায় না। অত্যন্ত ব্যস্ত শিডিউলের মধ্যে থেকে আমাদের সাথে এতক্ষণ বসেছেন। আর আপনাদের আবার সেই অবশ্যই মতামত জানাবেন, কারণ দিনের শেষে আপনাদের মতামতটা আমাদের কাছে সবচেয়ে দামি। সবাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন গ্রে জোন। নমস্কার।